তুরস্কে বিমান দুর্ঘটনায় নিহত লিবিয়ার সেনাপ্রধান। পাকিস্তানের সাথে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি করবে বাংলাদেশ। হাদির পাশে ভারতের স্বাধীনতাকামী শিখরা। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হাদি হত্যার নির্দেশদাতা ঘোষণা শিখ নেতা। 10 দিনের মাথায় দুইবার ভারতীয় হাই কমিশনারকে তলব ঢাকার। চোখের সর্ষে ফুল দেখছে নয়াদিল্লি। কাশ্মীর সীমান্তে বেরাক্তা ড্রোন মোতায়েন পাকিস্তানের। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো ভারত বাংলাদেশ চলমান কূটনৈতিক উত্তেজনা এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। পাকিস্তানের সাথে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার টাইমস অফ ইসলামাবাদ প্রকাশ করেছে এ নিয়ে একটি খবর। বিভিন্ন সূত্র উল্লেখ করে এ খবরে বলা হয়েছে, বাংলাদেশ মিলিটারি এস্টাবলিশমেন্ট সম্প্রতি পাকিস্তানের সাথে একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জন্য গভীর আগ্রহ প্রকাশ করেছে। প্রস্তাবিত এই চুক্তির মধ্যে থাকবে দুই দেশের মধ্যে মিলিটারি টু মিলিটারি যোগাযোগ, যৌথ প্রশিক্ষণ, ক্রাইসিস রেসপন্স প্রোটোকল, গোয়েন্দা তথ্য বিনিময় এবং কৌশলগত সমন্বয়। এ বিষয়ক চুক্তির একটি খসড়া তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে। তবে চুক্তি অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর। টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে, পাকিস্তানের সাথে বাংলাদেশের এই প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার রাজনীতি সহ অনেক ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে। ভারতকে নতুন করে সমরনীতি সাজাতে হবে বাংলাদেশ ঘিরে। খবরে বলা হয়েছে, শেখ হাসিনার আমলে ভারতের চাপে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন করার পর্যায়ে নিয়ে যাওয়া হয়। বর্তমান ইউনূস সরকার দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশের বর্তমান সরকার পাকিস্তান থেকে জেফ-17 ফাইটার জেট সহ বেশ কিছু আধুনিক সমরাস্ত্র ক্রয় করতে পারে। এদিকে পাকিস্তান তাদের নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে মোতায়েন করেছে তুরস্কের শক্তিশালী বেরাক্তার নজরদারি ড্রোন। কাশ্মীরের রাওয়ালকোট সহ 3টি পয়েন্টে বর্তমানে নজরদারি ড্রোনের কমান্ড পোস্ট স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে কাশ্মীরে 25টি কমান্ড পোস্ট স্থাপন করা হবে নজরদারি ড্রোন পরিচালনার জন্য। এসব ড্রোন আকাশে অনেক উচ্চতায় অবস্থান করে ভারতের বিস্তীর্ণ এলাকায় সব ধরনের সামরিক কর্মকাণ্ডের ওপর নজরদারি করতে পারবে। 10 দিনের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দুইবার তলব করল ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে। এ ঘটনার মধ্য দিয়ে ভারতের সাথে কূটনৈতিক ইতিহাসের নজির স্থাপন করল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। জবাবে নয়াদিল্লিও পাল্টা 2 দফা তলব করে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে। 10 দিনের মধ্যে দুইবার ভারতের হাই কমিশনারকে তলব করে ভারতের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ জানানোর ঘটনায় ভারতে যেন চোখের সর্ষে ফুল দেখছে। কারণ ভারতের সেবাদাসী হাসিনার আমলে সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ভারতীয়রা বাংলাদেশিদের হত্যা করলেও কোনো প্রতিবাদ করত না ঢাকা। বরং উল্টো হাসিনার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ভারতের পক্ষে বিবৃতি দিয়ে বলতো, সীমান্তে নিহত বাংলাদেশিরা হলো গরুচোর ও চোরাকারবারি। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর 14 ডিসেম্বর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে হাসিনাকে ফেরত চায়। এরপর ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনার ও বিভিন্ন মিশনে জঙ্গি হিন্দুদের হামলার প্রতিবাদ জানাতে মঙ্গলবার আবার প্রণয় ভার্মাকে তলব করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের মোদি অনুগত গদি মিডিয়া এ ঘটনায় যেন তেলে বেগুনে জ্বলছে। বাংলাদেশের এই স্পর্ধা যেন তারা মেনে নিতে পারছে না। অপরদিকে মঙ্গলবারও পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে হিন্দু জঙ্গিরা বিক্ষোভ করেছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনারের সামনে। কলকাতা উপ হাই কমিশনের সামনেও মঙ্গলবার বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, বিজেপি সহ বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী দল ও সংগঠনের কর্মী সমর্থকরা। সোমবার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর। এ সময় ডক্টর ইউনূস তাকে বলেন, পতিত আওয়ামী লীগ নির্বাচন বানচাল করার জন্য মাঠে টাকা ঢেলেছে। এ খবরও ভারতের বিভিন্ন গণমাধ্যম ফলাও করে প্রকাশ করেছে। বাংলাদেশের বিপ্লবী শহীদ ওসমান হাদির পাশে অবস্থান নিয়েছে ভারতের পাঞ্জাব রাজ্যের স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠান আন্দোলনকারীরা। স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার প্রধান নেতা গুরবন্ত সিং পান্নুন হাদি হত্যার জন্য সরাসরি ভারতের গোয়েন্দা সংস্থাকে দায়ী করেছেন। পান্নুন বলেন, ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হাদিকে হত্যার নির্দেশদাতা। তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পান্নুন বলেন, ঢাকায় ভারতীয় দূতাবাস কোনো দূতাবাস নয়, এটি হলো ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের অফিস। এই অফিস থেকে বাংলাদেশে গুপ্তচরবৃত্তি, গুপ্ত হত্যা, নাশকতা সৃষ্টি ও নজরদারি সহ বিভিন্ন অপকর্ম বাস্তবায়ন করা হয়।
হাদি হত্যার প্রতিবাদে গুরবন্ত সিং পান্নুন বিশ্বের 7টি দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কনসুলেট অফিসের সামনে বিক্ষোভের ডাক দিয়েছেন বুধবার। এ বিষয়ে এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন পান্নুন। ভিডিও বার্তায় পান্নুন বলেন, আমরা বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভের মাধ্যমে গোটা বিশ্বকে জানাতে চাই বাংলাদেশের ওসমান হাদিকে হত্যা করেছে ভারত। আমরা আরও জানাতে চাই বাংলাদেশের ডক্টর ইউনূস সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করছে ভারত। আমরা বিশ্বের কয়েকটি দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনে বুধবার দুপুর 12টায় বিক্ষোভের আয়োজন করব। যেসব দেশে ভারতীয় দূতাবাসের সামনে আমরা বিক্ষোভ করব সেই সব দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসগুলো হলো এক একটি গোয়েন্দা ঘাঁটি। এগুলো দূতাবাস নয়। আমরা সংশ্লিষ্ট দেশের কাছে অনুরোধ করছি দূতাবাস নামে পরিচিত ওইসব ভারতীয় গোয়েন্দা ঘাঁটি যেন তারা বন্ধ করে দেয়। যেসব দেশের দূতাবাস ও কনসুলেট অফিসের সামনে শিখ নেতা বিক্ষোভের ডাক দিয়েছেন সেগুলো হলো ঢাকা, ইসলামাবাদ, ওয়াশিংটন ডিসি, লন্ডন, ইতালির মিলান, কানাডার টরন্টো এবং ভ্যাঙ্কুভার। গুরবন্ত সিং পান্নুন বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ভারত সরকার তাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে। তিনি স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্বের পাশাপাশি শেখস ফর জাস্টিস নামক মানবাধিকার সংস্থা পরিচালনা করেন। 2023 সালে ভারত সরকারের অনুমোদনে ভারতের গোয়েন্দা সংস্থা তাকে যুক্তরাষ্ট্রে গুপ্ত হত্যার পরিকল্পনা করে, কিন্তু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এটি আগেই টের পেয়ে যায় এবং ভণ্ডুল হয়ে যায় ভারতের পরিকল্পনা। এ ঘটনা ঘিরে ভারত ও যুক্তরাষ্ট্র সম্পর্ক তিক্ত আকার ধারণ করে। এই গুপ্ত হত্যা চেষ্টার জন্য হোয়াইট হাউসের পক্ষ থেকে সরাসরি ভারত সরকারকে অভিযুক্ত করে ভারতের প্রতি নোটিশ পাঠানো হয়। 2023 সালে পান্নুনকে হত্যার চেষ্টার 2 মাস আগে কানাডায় স্বাধীনতাপন্থী শিখ নেতা হরদীপ সিং নির্জারকে হত্যা করে ভারতীয় গোয়েন্দা সংস্থা এর ভাড়াটিয়া গুপ্ত ঘাতকরা। কানাডা দূতাবাস সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনা ঘিরে কানাডার সাথে ভারতের সম্পর্ক চরম তিক্ত আকার ধারণ করে। তুরস্কে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন লিবিয়ার সেনাপ্রধান আহমেদ আল হাদাদ। তার সাথে নিহত হয়েছেন লিবিয়ান আর্মির আরও শীর্ষস্থানীয় 3 জেনারেল। তাদের মধ্যে একজন কমান্ডার, একজন লিবিয়ান অস্ত্র নির্মাণ সংস্থার মহাপরিচালক এবং আরেকজন হলেন সেনাপ্রধানের উপদেষ্টা। এছাড়া নিহত হয়েছেন সেনাপ্রধানের ফটোগ্রাফার। বিমানে থাকা পাইলটের পরিণতি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তুরস্কের রাষ্ট্রীয় সফর শেষে ফ্রান্সের তৈরি ডাসল্ট ফ্যালকন 50 যুদ্ধবিমানে করে লিবিয়ার উদ্দেশ্যে রওনা দেন তারা। এরপর বিমানটি তুরস্কের কন্ট্রোল রুম থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে বিমানটি আঙ্কারার হাইমানা জেলার একটি গ্রামে বিধ্বস্ত হয়েছে। তুরস্ক সফরের সময় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার, ড্রোন নির্মাতা বেকার প্রধান সেলজুক বেরাক্তার সহ উচ্চপদস্থ অনেক কর্মকর্তা ও সমরাস্ত্র নির্মাতা প্রধানদের সাথে বৈঠক করেন লিবিয়ান সেনাপ্রধান আহমেদ আল হাদাদ। লিবিয়ায় বর্তমানে ত্রিপোলি ভিত্তিক গভর্নমেন্ট অব ন্যাশনাল ইউনিটি সরকারের একনিষ্ঠ সমর্থক এবং সহায়তাকারী তুরস্ক। লিবিয়ার আহ্বানে 2020 সালে লিবিয়ায় সেনা মোতায়েন করে তুরস্ক। তুরস্ক সফরের সময় লিবিয়ায় তুরস্কের সেনা অবস্থান নিয়ে 2 দেশ পর্যালোচনা করে এবং তুরস্ক আরও 2 বছরের জন্য লিবিয়ায় সেনা মোতায়েন রাখতে রাজি হয়। তুরস্কে লিবিয়া ভিত্তিক সরকারের প্রতি জাতিসংঘের স্বীকৃতি রয়েছে, কিন্তু দেশটির বেনগাজি সহ প্রায় অর্ধেক নিয়ন্ত্রণ করছে বিদ্রোহী নেতা খলিফা হাফতার বাহিনী। তাদের প্রতি সমর্থন রয়েছে সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, ফ্রান্স, পাকিস্তান, মিশর সহ অনেক দেশের। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।